সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার ই-এডুকেশন ডিএস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের টপিকস হচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস এর যে রাষ্ট্রতত্ত্ব 2 সেটা হচ্ছে যে ইউনিট 1 পার্ট 1 এর প্রশ্ন নিয়ে কথা বলবো। রচনামূলক প্রশ্নটি হচ্ছে যে প্রশ্নটি আমি একটু বলছি। প্রশ্নটি হচ্ছে যে এথেন্সের সমাজ ও রাজনৈতিক প্রতিষ্ঠানের ব্যাখ্যা প্রদান করুন, সেটা নিয়ে কথা বলবো। আমি এখন শুরু করছি। এথেন্স সমাজ ও রাজনৈতিক প্রতিষ্ঠানাদির ব্যাখ্যা প্রদান করুন। তো শুরু করছি। এটা হচ্ছে যে আপনার রচনামূলক প্রশ্ন। তো ভূমিকাতে থাকবে আপনার প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রগুলোর মধ্যে এথেন্স ইতিহাসে এক বিশেষ স্থান রয়েছে। গ্রিক সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র ছিল হচ্ছে যে কি এথেন্স। তো গ্রীসে অবস্থিত নগর রাষ্ট্রের প্রতিটি সমাজ ব্যবস্থা ছিল স্বাধীন, স্বতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক ছিল। তারপর হচ্ছে যে এথেন্স সমাজ ব্যবস্থা কেমন? এথেন্স সমাজ ব্যবস্থা তৎকালীন এথেন্সের জনসংখ্যা ছিল প্রায় 4 লাখের মতো। তো তারা 3 শ্রেণীতে তারা 3 শ্রেণীতে বিভক্ত ছিল। নিম্নে তা দেখাচ্ছি। কি শ্রেণী? প্রথমটা হচ্ছে যে দাসগণ, তারপরটা হচ্ছে যে আপনার ম্যাট্রিক্স বা বহিরাগত অধিবাসীরা। তারপর হচ্ছে যে তৃতীয় নাম্বার হচ্ছে যে নাগরিকগণ। তো এই 3টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি এটা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করে দেখাচ্ছি। না, এখানে হচ্ছে যে দাসগণ এথেন্সীয় সমাজের সর্বনিম্ন পর্যায়ে ছিল কি দাসগণ ছিল। সর্বনিম্ন পর্যায়ে কি ছিল? দাসগণ। 3টা পর্যায়ে আছে। প্রথম পর্যায়ে কি নাগরিকগণ, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যে আপনার ম্যাট্রিক্স বা বহিরাগত অধিবাসীরা, আর একবার সর্বনিম্ন পর্যায়ে কি দাসগণ। তো দাসগণেরটাই শুরু করছি। প্রথমে দাসগণের সংখ্যা ছিল কত? প্রায় 2.5 লাখের মতো। কত ছিল? প্রায় 2.5 লাখের মতো ছিল। তারপর হচ্ছে যে মনিবদের সম্পদ ছিল তারা। দাসগণ ছিল কি মনিবদের সম্পদ। দাসগণ কোনো প্রকার রাজনৈতিক ও সামাজিক অধিকার ভোগ করতে পারত না। অধিকারগুলো কি ভোগ করতে পারত না। তারপরে এরা কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এরা কিভাবে জীবিকা নির্বাহ করত? কায়িক শ্রমের মাধ্যমে। তো এখন হচ্ছে যে এথেন্সের যে ম্যাট্রিক্স বা বহিরাগত অধিবাসীরা, তাদের সম্পর্কে আমি এখন বর্ণনা দিব। এথেন্স এর সমাজের দ্বিতীয় পর্যায়ে কি ছিল? ম্যাট্রিক্স বা বহিরাগত অধিবাসীগণ। তারপর এথেন্স একটি বাণিজ্য প্রধান নগর ছিল বিধায় সেখানে ম্যাট্রিক্সদের সংখ্যা ছিল অধিক, তাই না? কেন অধিক ছিল? এথেন্স বাণিজ্য প্রধান নগরী ছিল দেখে কি ম্যাট্রিক্সদের সংখ্যা ছিল অধিক। তো এথেন্সে দীর্ঘদিন বসবাস করেও এরা নাগরিকতা লাভ করতে সক্ষম হতো না। কি কারণে হতো না? কি কারণে হতো না এটা এখন দেখাচ্ছি। এর কারণ ছিল এথেন্স কেবল জন্মসূত্রেই নাগরিকত্ব
নাগরিকতা লাভ করা করা সম্ভবপর ছিল। বুঝতে পেরেছেন? মানে যে ওই দেশের জন্মগতভাবে নাগরিক তাকেই নাগরিক বলে বিবেচিত করা হতো। তো যেহেতু এরা ব্যবসার খাতিরে আপনার এথেন্সে এসেছে, তাহলে কি এরা নাগরিক না? তো এখন যদি তারা ওই দেশে জন্মগ্রহণ করতো তাহলেই তারা কি এথেন্সীয় নাগরিক হতো। এখন নাগরিকগণ কি? নাগরিকগণ এথেন্স সমাজ ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান ছিল কি নাগরিকবৃন্দের। দেখেন, তারপর হচ্ছে যে নগরের রাজনীতি নাগরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারত। ঠিক আছে? নাগরিকরা সে নগরে দেখেন, সে নগরে নাগরিক বলে গণ্য হতো। নাগরিকগণ দু শ্রেণীতে বিভক্ত ছিল। কয় শ্রেণীতে? দু শ্রেণীতে বিভক্ত ছিল। কি কি শ্রেণী? এক নম্বর হচ্ছে যে নোবলস, আর দ্বিতীয় হচ্ছে যে কমন্স। এই দুইটি শ্রেণীতে বিভক্ত ছিল কারা? নাগরিকরা। ধনী এবং অভিজাতরা উচ্চ শ্রেণীর মর্যাদা সম্পন্ন এবং সব ধরনের সুযোগ সুবিধা অধিকারী তারা, তাই না? কারিগর, তারপর ব্যবসায়ী, বণিক, কৃষক, তারপর হচ্ছে যে শ্রমিক, নাবিক প্রভৃতি পেশায় নাগরিকরা ছিল সর্বকরণ নাগরিক, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর মর্যাদা সম্পন্ন নাগরিক। কারা ছিল? তো এবার এটা তো বুঝতে পারছেন। এখন হচ্ছে যে আমরা কি পড়বো? এখন আমরা এথেন্সের রাজনৈতিক প্রতিষ্ঠানাদি সমূহ গুলো দেখবো আর কি। তো এথেন্সের জনসমাজে বহু সংখ্যক রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল। সব প্রতিষ্ঠানের মধ্যে রাজনৈতিক কার্যসমূহ সম্পাদিত হতো। নিচে এগুলো সম্পর্কে আলোচনা করা হলো। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আপনার এথেন্সীয় যে এগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, এর মধ্যে আমি এখন বর্ণনা করে দেখাবো। এক্লেসিয়া বা নগর সভা, এখানে কি কাজ করা হতো? এক্লেসিয়া বা নগর সভায় এথেন্সের রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে এক্লেসিয়া বা নগর সভা ছিল সর্বাধিক উল্লেখযোগ্য। ঠিক আছে? সর্বাধিক উল্লেখযোগ্য কি ছিল? এক্লেসিয়া। ঠিক আছে? তো এখন হচ্ছে যে এথেন্স এর সব পুরুষ নাগরিকদের সমন্বয়ে এটি গঠিত হতো। এটি কিভাবে গঠিত হতো? সব পুরুষ নাগরিকদের সমন্বয়ে এটি গঠিত হতো। 20 বছর বয়সী প্রতিটি নাগরিক এর সদস্য ছিল। নগর সভায় বছরে নিয়মিত 10 বার এবং প্রয়োজনে কাউন্সিলরের আহ্বানে ম্যাজিস্ট্রেট বোর্ড দেখব। ম্যাজিস্ট্রেট বোর্ড কিভাবে গঠিত হয় এবং তাদের দায়িত্ব কি সেটা আমরা এখন পড়ব। ম্যাজিস্ট্রেট বোর্ড 10 জন সদস্য নিয়ে ম্যাজিস্ট্রেট বোর্ড গঠিত হতো। এথেন্সে যে 10টি গোত্র ছিল তাদের মধ্যে ম্যাজিস্ট্রেট বোর্ডের সদস্যদের লটারির মাধ্যমে বাছাই করা হতো এবং এদের কার্যকাল ছিল তুলনামূলকভাবে কম, তাই না? পঞ্চশত পরিষদের তুলনায় এদের ক্ষমতাও ছিল কম। এর ক্ষমতা নগরসভা পঞ্চশত পরিষদ
পঞ্চাশত পরিষদ আদালত কর্তৃক বিশেষভাবে নিয়ন্ত্রিত হতো। 10 অধিনায়ক পরিষদ বা জেনারেলদের বোর্ড। অ্যাথেন্স রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সামরিক বাহিনীর জেনারেলদের সমন্বয়ে গঠিত জেনারেলদের বোর্ড। কিভাবে গঠিত হলো? সামরিক বাহিনীদের জেনারেলদের সমন্বয়ে গঠিত হতো কি? জেনারেলদের বোর্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি ছিল কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সুদৃঢ় করার লক্ষ্যে নাগরিকদের ভোটে প্রতিবারে 10 জন করে কি জেনারেল নির্বাচিত হতো। প্রতিবার 10 জন জেনারেল নির্বাচিত হতো। তাদের পূর্ণ নির্বাচনের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। নগরের পররাষ্ট্র নীতি নির্ধারণের দায়িত্ব পতিত ছিল জেনারেলদের বোর্ডের উপর। এখন হচ্ছে যে গণ আদালত। গণ আদালতের কি কাজ? গণ আদালতের কাজ কি এবং কিভাবে গঠিত এটা জানবো। অ্যাথেন্স রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের মধ্যে গণ আদালতের গুরুত্ব ছিল অনেক বেশি। এটি ছিল একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। 30 বছরের অধিক বয়সী নাগরিকদের সমন্বয়ে গঠিত আদালতের সংখ্যা থাকত সর্বনিম্ন 201 থেকে সর্বোচ্চ 501 পর্যন্ত। প্রতিটি আদালত বহু সংখ্যক জরুরি সমন্বয়ে গঠিত হতো। প্রতিটি ছিল কি? চূড়ান্ত। আপিলের কোনো সুব্যবস্থা ছিল না। আদালতগুলো ফৌজদারি ও দেওয়ানি মামলার রায় প্রদান করত। এর অল্প সংখ্যক আইন ও প্রশাসন সংক্রান্ত কাজ করত। এখন আমরা কি সবাই শেষে কি যাব? উপসংহার আপনি চাইলে বানিয়েও দিতে পারবেন। তো উপসংহারটা কিভাবে আপনি হচ্ছে যে পয়েন্টগুলো পেয়েছেন সেগুলোর একটু একটু করে ধারণা দিয়েও দিতে পারেন, বা এখানে আমি বইয়ের মধ্যে দেখিয়ে দিচ্ছি। উপসংহার হচ্ছে গ্রীসের নগররাষ্ট্র অ্যাথেন্সের সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো ছিল বিভিন্ন শ্রেণী সুন্নিবেশ। বিভিন্ন শ্রেণী কি ছিল? অনেকগুলো শ্রেণী দেখিয়েছি না, সেটাই বলা হয়েছে। তো বিভিন্ন শ্রেণী ছিল, আপনি এইভাবে লিখতে পারেন। সন্নিবেশ যদি লিখতে আপনার অসুবিধা হয় তো তারপর হচ্ছে তবে এইসব শ্রেণী বিন্যাসস্থ সমাজ ব্যবস্থায় গণতান্ত্রিক রীতিনীতিও কার্যকর ছিল। ঠিক আছে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এখন এই প্রশ্নটা বুঝতে পেরেছেন। আর কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে বা কোনো আপনার কিছু জানতে চাইলে আপনি আমার ইনবক্সে কমেন্টস করতে পারেন, অথবা আমার গ্রুপ আছে, আমি ডেসক্রিপশনে আমার গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। সেভাবে আপনি অ্যাড হতে পারেন। অ্যাড হয়ে বিভিন্ন প্রশ্ন থাকলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। ভালো থাকেন সবাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দিই সেগুলো পেয়ে যাবেন। আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।